আমরা লাস্ট ক্লাসে অনেকের হচ্ছে যে এক্সপেক্টেড স্কোরের সম্বন্ধে কিউরি করছিলাম, অর্থাৎ আপনাদের কাছে জানতে চাইছিলাম যে কার এক্সপেক্টেড স্কোর কত। সো আমরা আজকে হচ্ছে যে এই ক্লাসটায় এমনভাবে সব জিনিস আপনাদের ডেসক্রাইব করব, ইলাস্ট্রেট করব বা প্রেজেন্ট করব আমি, যে আপনি এখানে আমার কাছে কোর্স না করে একা একাও হচ্ছে যে আপনি আপনার টার্গেটেড স্কোরটা কিভাবে করতে পারেন সেটা, বা হচ্ছে আইএলটিএস প্রিপারেশনের পূর্বে আপনার এই জিনিসগুলা অবশ্যই জানতে হবে। তাহলে হচ্ছে যে আপনার প্রিপারেশন নেওয়াটা ইজি হবে, সেটা আমার কাছেই হোক বা আপনি সেলফ প্রিপারেশন নেন বা অন্য কোথাও থেকে প্রিপারেশন নেন। সো আমরা অধিকাংশ স্টুডেন্ট আমাকে বললো তাদের এক্সপেক্টেড স্কোর 7। ঠিক আছে। সো আমি 7 ধরেই একটা ডিসকাশন করি বা আপনাদের দেখাই, ইলাস্ট্রেট করি। তো আমরা ব্যান্ড স্কোর রাউন্ডিং আপ বা ব্যান্ড স্কোর কিভাবে করা হয় ক্যালকুলেশন, এটা গত ক্লাসে দেখাইছি। তো আমাদের 4টা মডিউলে, আইএলটিএস এর 4টা মডিউল, সেটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। তো হচ্ছে অধিকাংশের যে কথা, সেখানে সবাই হচ্ছে 7 7-এর কথা বলছে। তো আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন হচ্ছে যে আমাদের দুইটা স্কোর চায়, দুই ধরনের স্কোর আমাদের কাছে চাওয়া হয়। একটা হচ্ছে ওভারঅল স্কোর অ্যান্ড লোয়েস্ট ব্যান্ড স্কোর। ঠিক আছে, এটা। সো দেখা গেল হচ্ছে আপনাদের ওভারঅল স্কোর চায় 7 অ্যান্ড নট লেস দেন 6.5। ঠিক আছে, এটা আপনার কাছে চাওয়া হলো। এখন যাদের এক্সপেক্টেড স্কোর 7, যারা মানে প্রেডিক্ট করতেছেন যে আপনি এক্সপেক্ট করতেছেন 7 পাবেন, তাদের জন্য প্রত্যেকটা মডিউলে আপনার ইউ ডোন্ট নিড টু স্কোর 7 ইস মডিউল। অর্থাৎ আপনার এখানে 7 7 7 7, অর্থাৎ এটা যদি হয় কত, 4 7 28 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 7। এটা আমাদের দরকার নাই। আপনাকে এখানে প্রত্যেকটা মডিউলে 7 স্কোর করতে হবে এরকম ইস্যু না। আপনি এখানে প্রত্যেকটা মডিউলে 7 স্কোর করতেও পারবেন না, এবং পরীক্ষার হলে যে কোনো একটা মডিউল খারাপ হইতে পারে। ঠিক আছে। সো আমরা টার্গেট করব যেখানে হচ্ছে যে আমাদের স্কোর করা পসিবল হাই স্কোর, সেখানে স্কোর করব। দেখেন, আমরা যদি একটা ব্যান্ড স্কোরের রাউন্ডিং দেখাই, ধরেন আপনি 7 দরকার ওভারঅল। ঠিক আছে। তো আমি বললাম যে সবগুলা মডিউলে আপনার 7 পাওয়া লাগবে না। লাইক হচ্ছে রাইটিং এ 7 পাইতে হলে আপনাকে বেশ ভালো মানের প্রিপারেশন নিতে হবে। সো আপনি এখানে 7 নাও পাইতে পারেন। তো আমরা যদি হচ্ছে যে টার্গেট করি একটা মডিউলকে, ধরেন আমরা লিসেনিং এ 8, এটা পসিবল একটা স্কোর। রিডিং এ 6.5, রাইটিং এ 6.5, স্পিকিং এ 6.5। টোটাল গ্র্যান্ড সাম আসে কত, বলতে পারবেন কত আসে? 23.5। 23। 23, এটা তো 3 6 18 তো আছে। 18 আর 1 19, 19 আর 8 কত, 27, 27.5, 27.25।
27.5। ফাইভ। হ্যাঁ, তো আপনি যদি এখানে কোনো একটা মডিউলে যদি হচ্ছে যে লেট আপনি রাইটিং এ 6 পাইছেন, ধরে নিলাম এখানে 6, তাহলে এখানে এখানে 0 আসলো। গ্র্যান্ড সাম আমাদের 27। 27কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, স্কোর আসে কত? রেজাল্টটা কত? 27 ডিভাইডেড বাই 27 ডিভাইডেড বাই 4, 6.75। 6.75, এইটাকে রাউন্ডিং করে আপনাকে 7 দিয়ে দেওয়া হবে, মানে আপনি ওভারঅল 7 পাবেন। অর্থাৎ আপনি এই যে যে 7 আপনার স্কোর, টার্গেটেড স্কোর। সো এই টার্গেটেড স্কোর করার জন্য আপনার প্রত্যেকটা মডিউলে 7 পাওয়ার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে। আমাদের যখন রাগ হয় তখন কি করি? হচ্ছে যে আমি আমার কথাই ধরেন, মানে আমি একটা নাটক দেখছিলাম হুমায়ুন আহমেদের, তো ওখানে জাকের আলী আছে না, উনি হচ্ছে যে ওনার রাগের সময় পিঁপড়া টিপে টিপে মারতেন। সো আমাদের সামনে আমাদের রাগ হলে কি করি? একটা নিরীহ মানুষকে ধরে মার শুরু করি। সো আমাদের এই 4টা মডিউলের মধ্যে যে নিরীহ মডিউল, ওকে পিটায় মেরে ফেলতে হবে। ঠিক আছে, তো এরকম টার্গেট করে স্কোর করতে হবে, যেখানে পসিবল আপনি চাইলেই হচ্ছে যে হাই ব্যান্ড স্কোর ওখানে তুলতে পারবেন, ওরকম মডিউলকে আপনি টার্গেট করবেন। এরকম মডিউল আমাদের লিসনিং মডিউল। ঠিক আছে, অর্থাৎ আপনার প্রত্যেকটা মডিউলে 7 পাওয়ার প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ আপনাকে টার্গেট করতে হবে, আপনার প্রথম থেকেই প্ল্যান থাকতে হবে যে আমি সামহাও এখানে এই স্কোরটা করব, দেন হচ্ছে বাকিগুলাই একটা অ্যাভারেজ স্কোর করব যাতে আমার ওভারঅল ব্যান্ড স্কোরটা ভালো হয়। ঠিক আছে, সো সে আমাদের টার্গেটেড যে মডিউল সেটা হবে লিসেনিং মডিউল। ঠিক আছে, আমাদের 4টা মডিউল, এটা তো জানি সবাই, এটা জানি না এরকম কেউ নাই। সবার এসি এবং জিটি সবার জন্য 4টা মডিউল: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই 4টা মডিউল। ঠিক আছে, এখন আমাদের এই যে যে হাই স্কোরিং ব্যান্ড স্কোর করার জন্য হচ্ছে যে এই যে যে আমাদের কান্ট্রিতে এই 2টা মডিউলকে আমরা টার্গেট করতে পারি। কেন? প্রথমত, যারা একটু উইক, সবাই লিসেনিং মডিউলকে টার্গেট করতে হবে সবার। কেন? এখানে যে কোশ্চেন গুলা হয়, এখানে কি কি কোশ্চেন হয়? এখানে 9 ধরনের কোশ্চেন হইতে পারে। 9 ধরনের কোশ্চেন হইতে পারে। কোশ্চেনগুলা কি কি? ঠিক আছে, আমরা যদি লিসনিং মডিউলকে ব্রেকডাউন করি, ব্রেকডাউন করলে এটা লিসনিং মডিউলকে আমরা ব্রেকডাউন করি এবং কেন এটাকে টার্গেট করব সেটাও ডেসক্রাইব করব। ক্লাসটা শেষ পর্যন্ত করেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের প্রিপারেশন নিজে থেকে নেন আর যেখান থেকেই নেন গোছানো হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, আমরা যদি লিসনিং মডিউলকে ব্রেকডাউন করি, এটা হচ্ছে লিসনিং মডিউল 30 মিনিটসের অডিও, 10 মিনিটস অ্যান্সার ট্রান্সফার টাইম। ঠিক আছে, 4 পার্ট, ইচ পার্ট কন্টেইন 10 কোশ্চেন্স। ঠিক আছে, এখানে কোশ্চেন টাইপস আছে, কি কি কোশ্চেন হয় সেগুলো হচ্ছে যে এমসিকিউ, এমসিকিউ, বক্স ম্যাচিং, ম্যাপ, ডায়াগ্রাম লেভেলিং, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নামে 6 রকমের গ্যাপ আসে। বিভিন্ন রকমের 6 নামে, মানে 6 প্রকারের গ্যাপ।
এটার নামগুলা হইতে পারে সামারি কমপ্লিশন, নোটস কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, এরকম ফলো চার্ট কমপ্লিশন। এইভাবে 6 ধরনের গ্যাপ আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল 9টা কোশ্চেন্স বা 10টা কোশ্চেন আসে পসিবল লিসনিং মডিউলে, সেই 10টা কোশ্চেন। এখন এই যে 30 মিনিটসে 4 পার্ট 40 কোশ্চেন, এখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই, মিনস হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ মার্কস নাই। এবং এটার পার্ট ওয়ান অ্যান্ড পার্ট 2 এই দুইটা মিলে 20টা কোশ্চেন। 20টা কোশ্চেন, ঠিক আছে। এই 20টা কোশ্চেন যদি যে কেউ, আপনি কোনোদিন হচ্ছে প্রিপারেশন নেননি, আপনাকে অডিও প্লে করে করা হলো, আপনি শুনবেন, এই 20টা কোশ্চেন থেকে আপনি অ্যাটলিস্ট 10টা কোশ্চেন ধরতে পারবেন। যে কেউ, এনিওন, যে কোনো পার্সনকে যদি আমি এই পার্ট 1 and 2 এর অডিও প্লে করে সামনে কোশ্চেন রেখে দেই, সেই 20টা থেকে 10 10টা ইজিলি, 10 বা ইভেন মোর দেন দ্যাট, অর্থাৎ 10 to 14 পর্যন্ত ইজিলি ধরতে পারবে। ঠিক আছে, যে কোনো দিন আইএলটিএস এর প্রিপারেশন নেয়নি সেও ধরতে পারবে এখানে। মানে হচ্ছে এখানে পার্ট 1 and পার্ট 2 তে যে কোশ্চেন্স গুলা হয়, এখানে এই 20 কোশ্চেনের মধ্যে আমাদের ইজিলি, আমরা যদি কিছুদিন প্র্যাকটিস করি, আমরা এখানে 20টায় 18টা কারেক্ট করতে পারবো। এখানে এই টোটাল যে 40 কোশ্চেন, এই 40 কোশ্চেন 4 পার্টে ভুল হওয়ার মতো কোশ্চেন হচ্ছে 2 ধরনের। সেটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ অ্যান্ড বক্স ম্যাচিং বক্স ম্যাচিং এছাড়া ভুল হওয়ার মতো কোনো কোশ্চেন নাই। বাকি যেসব কোশ্চেন, এটার অ্যাকুরেসি লেভেল হচ্ছে অলমোস্ট 100%। অর্থাৎ বাকি যে কোশ্চেন টাইপসগুলো আছে আপনার, সবগুলা সামারি কমপ্লিশন, নোটস কমপ্লিশন, ম্যাপ, ফলো চার্ট, বাকি যা আছে সবগুলা আপনি হচ্ছে যে 100% কারেক্ট করতে পারবেন। এগুলাও 100% কারেক্ট করতে পারবেন। এখন এই বক্স ম্যাচিং অ্যান্ড এমসিকিউ, এটা সাধারণত পার্ট 3-তে আসে, পার্ট 3-তে। ঠিক আছে, তো এইখানে টোটাল যে 4টা পার্ট, এই 4টা পার্টের মধ্যে ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে ইনক্রিজ করে। অর্থাৎ পার্ট 1 সব থেকে সহজ, পার্ট 2 তার থেকে একটু কঠিন। অর্থাৎ পার্ট 1-এ আমরা 10 আউট অফ 10 ধরতে হবে। এখানে 10 আউট অফ 10 ইজিলি আপনি কারেক্ট করতে পারবেন। আপনি যদি একটু পরিশ্রম করেন, এখানে 10 আউট অফ 10 কারেক্ট করা কোনো ইস্যুই না, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে যেহেতু একটু ডিফিকাল্টি ইনক্রিজ করছে, এখান থেকে আপনি 2টা কোশ্চেন ধরেন বাদ দেন। ধরেন এখানে 8টা, 10টার মধ্যে 8টা হয়েছে, তো আমাদের 2টা মডিউলে এই 20টার মধ্যে 18টা। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে যে এখানে ইমপ্রুভ করতে হবে, এই 20টার 18টা করতে হবে। কেন? এটা যে কেউ করতে পারে। ঠিক আছে, এটা দেন আমাদের বাকি থাকে 2টা পার্ট, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। পার্ট 3 অ্যান্ড পার্ট 4। এখন পার্ট 4-এ যে কোশ্চেন প্যাটার্ন, 90% ক্ষেত্রে এখানে 10টা গ্যাপ ফিল আপ আসে। এই গ্যাপ ফিল আপ ইজিলি আপনি 10 আউট অফ 10 কারেক্ট করতে পারেন। ধরে নিলাম অডিও স্পিডের কারণে এই পার্ট 4-এ 10টা গ্যাপ থেকে আপনার 5টা বা 4টা চলে গেছে। ঠিক আছে, আপনি 4টা ভুল করছেন। ঠিক আছে, মানে আপনার 6টা হয়েছে। ঠিক আছে, ভুল গেছে 4টা, তাহলে এখানে ভুল গেল হলো 2টা, এখানে 2টা, আর এখানে 4টা, টোটাল ভুল গেল 6টা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আপনার পার্ট 3। পার্ট 3-তে হচ্ছে যে আপনি
পার্ট থ্রিতে যে কোশ্চেন প্যাটার্ন সেটা এমসিকিউ অ্যান্ড বক্স ম্যাচিং। এটা এই চারটা পার্টের মধ্যে আমাদের এই যে পার্ট থ্রির কোশ্চেন প্যাটার্নটা একটু কঠিন, এখানে আমি হাফ ধরে নিলাম, 10-এ 5। দেখবেন যে হচ্ছে যে আপনি এখানে আপনার টার্গেটেড স্কোর আপনি ইজিলি করতে পারেন। ঠিক আছে, আপনি যদি হচ্ছে যে এখান থেকে লিসনিং থেকে যদি হচ্ছে যে একটা ভালো স্কোর করতে পারেন, এখানে যদি হচ্ছে যে ভালো ব্যান্ড স্কোর তুলতে পারেন, আপনার অন্য অন্য যে মডিউল আছে সেই মডিউলে কিন্তু হচ্ছে যে আপনি আগায় যাবেন। সো আমাদের লিসেনিং এ যেহেতু হচ্ছে যে ভালো করার অপশন আছে, এখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। সো আপনি হচ্ছে যে এখানে ভালো করতে পারবেন। এখন এই যে যে লিসেনিং, লিসেনিং এ ইমপ্রুভ করার জন্য অনেক ধরনের টেকনিক্স আছে যে কিভাবে এটা ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, এটার জন্য হচ্ছে যে আমি স্টুডেন্টদের দুইটা মেথড ফলো করাই। অর্থাৎ আপনি এখানের যে কোশ্চেন প্যাটার্ন এইটা সলভের আগে ওভারঅল লিসেনিং এ ইমপ্রুভ করার জন্য দুইটা প্র্যাকটিস করতে পারেন। একটা হচ্ছে ট্রান্সক্রাইবিং, ট্রান্সক্রাইবিং অডিও শুনে অডিওটা লিখতে পারেন, এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং। আর শ্যাডো লিসেনিং, শ্যাডো লিসেনিং মিনস হচ্ছে যে আপনি অডিও প্লে হচ্ছে, অডিওতে যা বলতেছে ওইটার সাথে আপনি প্রোনাউন্স করতেছেন। ঠিক আছে, ঠিক আছে, অডিওর সাথে ওরা যেভাবে প্রোনাউন্স করতেছে আপনি ওভাবে ওদের সাথে সাথে প্রোনাউন্স করতে পারেন, অর্থাৎ মিমিক্রি টাইপের। অর্থাৎ অডিও যেভাবে রান হচ্ছে, অডিওতে যেটা বলতেছে আপনি সেম ওয়েতে মিমিক্রি করতে পারেন। এই দুইটা ওয়েতে হচ্ছে আপনি আপনার ওভারঅল লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে, এখন কোশ্চেনে ইমপ্রুভ করার ক্ষেত্রে আপনি দুইটা অ্যাপ্রোচ নিতে পারেন। অর্থাৎ আপনি পার্ট ধরে আগাইতে পারেন, অর্থাৎ আপনি পার্ট ওয়ান ধরে প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ 10 10 আউট অফ 10 যতদিন না হয় ততদিন আপনি শুধু পার্ট 1 প্র্যাকটিস করেন। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ, পার্ট বাই পার্ট আপনার ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, অর্থাৎ চারটা পার্টে আপনি পার্ট পার্ট ধরে ইমপ্রুভ করার চেষ্টা করেন। অর্থাৎ প্রথমে আপনার যখন পার্ট 1-এ 10 আউট অফ 10 হবে, আপনি দেন নেক্সট পার্টে যান, পার্ট 2। পার্ট 2-তে আপনি হচ্ছে যে 9 আউট অফ 10, অর্থাৎ 9টা যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততদিন আপনি পার্ট 2 প্র্যাকটিস করেন। দেন পার্ট 3, এভাবে, অ্যান্ড লাস্ট অন পার্ট 4। এটা একটা অ্যাপ্রোচ আপনি কোশ্চেনের ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি কোশ্চেন টাইপস ধরে ইমপ্রুভ করেন। অর্থাৎ আপনি প্রথমে 6 ধরনের যে গ্যাপ ফিলিংস আছে, এই গ্যাপ ফিলিংসের নাড়ি নক্ষত্র বের করে ফেলেন, যাতে একটা গ্যাপ আসলে যে কোনো ধরনের যে নামে গ্যাপ আসুক আমার একটা কোশ্চেনও ভুল হবে না। 6 ধরনের গ্যাপ আছে, এই 6 ধরনের গ্যাপকে আমি 100% অ্যাকুরেট না করা পর্যন্ত শুধু গ্যাপের কোশ্চেনই সলভ করব। অর্থাৎ আপনার সেকেন্ড যে অ্যাপ্রোচ এটা হচ্ছে কোশ্চেন ধরে ধরে ওই কোশ্চেনের ইমপ্রুভ করা। আপনি গ্যাপের ইমপ্রুভ করলেন, দেন এমসিকিউ, দেন ম্যাপ, আফটার দ্যাট আপনি বক্স ম্যাচিং, লাস্ট, এভাবে আপনি ওইটার ইমপ্রুভ না হওয়া পর্যন্ত ওই কোশ্চেন প্যাটার্ন ফলো করেন এবং ওইটার ইমপ্রুভ করার চেষ্টা করেন। 2-3 দিন ধরে হচ্ছে যে শুধু এমসিকিউ করেন। ঠিক আছে, এই যে যে দুইটা অ্যাপ্রোচ, এই দুইটা অ্যাপ্রোচ ইউজ করে আপনি হচ্ছে যে আপনার এই যে যে কোশ্চেন আর সলভিং টেকনিক এটা ইমপ্রুভ করতে পারেন। আপনি এই যে যে কথা বললাম ওভারঅল লিসেনিং, অর্থাৎ ওভারঅল লিসেনিং এর জন্য যে আমরা ট্রান্সক্রাইবিং, আমি পার্সোনালি এই টুলস ইউজ করি স্টুডেন্টদের ইমপ্রুভের জন্য, ট্রান্সক্রাইবিং অ্যান্ড শ্যাডো লিসেনিং। এটা যদি হচ্ছে যে কোনো স্টুডেন্ট হচ্ছে যে 1 মাস করে ট্রান্সক্রাইবিং অ্যান্ড শ্যাডো লিসেনিং, সে হচ্ছে যে তার
লিসেনিং শুনে বুঝতে পারে না এরকম হবে না। আপনার ওভারঅল লিসেনিং স্কিল ইমপ্রুভ করার, অর্থাৎ প্রথমে আপনি হচ্ছে যে যদি হচ্ছে যে কোশ্চেনে নেমে যান সলভ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। আপ- কেন প্রবলেম হবে? কারণ হচ্ছে যে আমাদের লিসেনিং এর ক্ষেত্রে মাল্টিটাস্কিং প্রসেসের মধ্যে যাইতে হয়। মাল্টিটাস্কিং প্রসেস মিনস হচ্ছে যে আপনি একই সাথে হচ্ছে যে অডিও প্লে হবে, আপনাকে কোশ্চেন পড়তে হবে, দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তিন ধরনের কাজ করতে হবে। সো এটা আপনি ইংলিশে যতই স্কিলফুল হন, যদি হচ্ছে যে আপনার লিসেনিং এর স্কিল, বেসিক স্কিল ইমপ্রুভ না থাকে, অর্থাৎ আপনি শুনে শুনে লিখতে অভ্যস্ত না, ধরতে অভ্যস্ত না, আপনি ইংলিশের যদি ভালো হয়ে থাকেন, তাহলে তাহলেও এখানে আপনি ভালো করতে পারবেন না। কারণ এটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল নলেজের মতো, যেটা হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করে ডেভেলপ করতে হবে। সো এখানে এই যে যে কোশ্চেনে যাওয়ার আগে, কোশ্চেন সলভ করার আগে প্রাথমিক পর্যায়ে অল্প কয়েকদিন আপনি ট্রান্সক্রাইবিং অ্যান্ড শ্যাডো প্র্যাকটিস, শ্যাডো লিসেনিং, এটা এই স্কিল দুইটা প্র্যাকটিস করে দেখতে পারেন। দেন আপনি হচ্ছে কোশ্চেনে ইমপ্রুভ করতে যাবেন। ঠিক আছে, আপনি যদি হচ্ছে যে প্রথমেই কোশ্চেনে যান কোশ্চেন সলভ করতে, দেখা গেল হচ্ছে যে আপনি হতাশ হয়ে গেছেন। কেন? আপনি এখানে আছেন, কোশ্চেন পড়তেছেন, অডিও চলে গেছে, দেন আপনি কোশ্চেনও ধরতে পারেন নাই। সো লিসনিং এর কোশ্চেন সলভ করার আগে আমাদের বেসিক লিসনিং স্কিলটা একটু আপ করে নেওয়া উচিত, এটা সবার জন্য। ঠিক আছে, সো এভাবে হচ্ছে যে আমরা লিসনিং স্কিলটা আপ করতে পারি। এভাবে সবাই প্র্যাকটিস করলে হচ্ছে আপনার লিসেনিং এ আপনারা বেশ ভালো একটা স্কোর করতে পারবেন। ঠিক আছে, আমার অধিকাংশ স্টুডেন্ট লিসেনিং এবং রিডিং এ বেশ ভালো 7+ পাবেই, এরকম অধিকাংশ স্টুডেন্ট। এটা ছিল লিসেনিং এর ব্রেকডাউন। ঠিক আছে, তো এটা ছিল নিরীহ মডিউল, একে পিটায় মেরে ফেলতে হবে। এখানে আমাদের টার্গেট রাখতে হবে। টার্গেট কত রাখতে হবে? 9/9। কেন? কারণ এখানে 9/9 পসিবল। ঠিক আছে, যদি 9 না পান, টার্গেট অবশ্যই 8.5 রাখতে হবে। 8.5-এর জন্য আপনি তিনটা কোশ্চেন মিস করতে পারেন। ঠিক আছে, এটা ইজি। আপনি যে কেউ, যে কোনো স্টুডেন্ট এক এক মাস এভাবে প্র্যাকটিস করলে সে লিসনিং এ 8.5 পাবে। ঠিক আছে, এটা আহামরি কিছু না। ঠিক আছে, এখন বলতে পারেন যে লিসেনিং এ ভালো করে না কেন স্টুডেন্ট? এত সহজ তারপরও কেন ভালো করেন? এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে কনসিস্ট ইয়া স্টুডেন্টদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করে না। অর্থাৎ আজকে প্র্যাকটিস করছে সে, আজকে 4 ঘন্টা লিসেনিং করছে, কালকে বা 2 দিন সে রেস্ট নিচ্ছে। এরকম করলে হবে না। আপনাকে ধারাবাহিকভাবে, আপনি যদি 30 মিনিট লিসেনিং করেন, প্রতিদিনই 30 মিনিট করতে হবে আপ টু ইয়োর এক্সাম ডে। আপনি এর মাঝে যদি হচ্ছে 5 দিন বিরতি দেন, পজ নেন, আপনার এই যে যে স্কোরিং, এটা রিডিউস হইতে থাকবে। অর্থাৎ আপনি ধরেন 1 মাস প্র্যাকটিস করে আপনার লিসনিংয়ে 35 to 36-এ নিয়ে গেছেন। ঠিক আছে, দেন আপনি 7 or 10 ডেজ একটা পজ নিছেন, আপনি যে 35-এ আপনার কেমব্রিজে আপনি পরীক্ষা দিলে 35 কারেক্ট হইতো। আপনি এই যে 10 ডেজ পজ নিছেন, আপনার এটা কমে 30 or less than 30-তে নেমে যাবে। এটা প্রুভেন। এটা আমি যে বানাই বলতেছি তা না, এটা প্রুভেন
যদি এখানে কেউ থেকে থাকে এরকম যে প্র্যাকটিস করে 37-এ নিয়ে গেছি, পরে আমি বন্ধ করছি, আমার কমে গেছে, এরকম অনেকেই আছে, এটা প্রুভেন। ঠিক আছে। সো এভাবে হচ্ছে যে আমরা লিসনিং মডিউলটা দেখব, এবং লিসনিং মডিউলের জন্য লিসনিং মডিউলের যে বেসিক, আমি বললাম যে বেসিক আমাদের এখানে প্রথমে বেসিক করানো হবে। সো লিসনিং এর যে বেসিক করানো হবে প্রথমে এখানে, সেটা হবে ট্রান্সক্রাইবিং, ট্রান্সক্রাইবিং অ্যান্ড শ্যাডো লিসনিং, শ্যাডো লিসনিং। এই দুইটা বেসিক ইমপ্রুভ করা হবে। ঠিক আছে, আমাদের বেসিকের মধ্যে। এরপরে আসেন হচ্ছে সেকেন্ড যে মডিউল, রিডিং মডিউল। রিডিং মডিউল, এটা হচ্ছে যে বাংলাদেশ না, দুনিয়ায় সবাই এই মডিউলকে ভয় পায়, কিন্তু আমি আমার স্টুডেন্টদের যেভাবে এটা শিখাই, তাতে ভয়ের কিছু নাই। অনেকে এটাকে ভয় বা আতঙ্কের একটা মডিউল মনে করে, কিন্তু আমি স্টুডেন্টদের ওইরকম একটা আত্মবিশ্বাস তৈরি করে দেই, যেটা হচ্ছে যে স্টুডেন্টরা 7 অ্যাবভ পাইতে তাদের সহায়তা করে। ঠিক আছে, 7 অ্যাবভ পাইতে সহায়তা করে। কিভাবে? এখন রিডিং এ ভালো করতে হলে রিডিং এর যে বেসিক, সেই বেসিকটা কি বা এখানে কি করা লাগে, সেই জিনিসগুলো আমরা দেখব। যদি রিডিং মডিউলটাকে হচ্ছে ব্রেকডাউন করি আমরা, রিডিং মডিউল, এখানে কি জিটি ক্যান্ডিডেট কেউ আছেন? জিটি ক্যান্ডিডেট কেউ আছেন? নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একাডেমিক রিডিং মডিউলটাকে ব্রেকডাউন করি। হাসান জাভেদ ভাই, আপনি আছেন? আপনারে বহুবার বলছি। ঠিক আছে, একাডেমিক রিডিং মডিউলটাকে আমরা ব্রেকডাউন করি। ঠিক আছে, এখানে তিনটা প্যাসেজ থাকে, তিনটা প্যাসেজে হচ্ছে যে আমাদের 40 কোশ্চেন থাকে, 40 কোশ্চেন থাকে। কোশ্চেন্স গুলাকে মেজর দুইটা পার্টে ভাগ করা যায়। টাইপ 1 কোশ্চেন, টাইপ এ কোশ্চেন, টাইপ বি কোশ্চেন। টাইপ এ কোশ্চেন হচ্ছে যেসব কোশ্চেন অর্ডার সিকোয়েন্স মেনটেন করে, এই কোশ্চেনগুলোকে টাইপ 1 কোশ্চেন বলে। প্যাসেজে এদের অ্যান্সার পাওয়ার ধারাবাহিকতা থাকে। এই কোশ্চেনগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিশন নট কমপ্লিশন, এন্ডিং সেন্টেন্স ম্যাচিং, ডায়াগ্রাম লেভেলিং, শর্ট কোশ্চেন্স। এই ধরনের যেসব কোশ্চেন, এটা টাইপ 1 কোশ্চেন, বা যেসব টাইপ এ কোশ্চেন, 1 বা যেটাই বলা হয়। এরপরে হচ্ছে টাইপ বি কোশ্চেন, এটা হচ্ছে যেসব কোশ্চেন প্যাসেজে অর্ডার বা সিকোয়েন্স ব্রেক করে, অর্থাৎ একটা কোশ্চেন প্যারাগ্রাফ বিতে পাওয়া গেছে, এরপরের কোশ্চেন কোথায় পাওয়া যাবে এটার নিশ্চয়তা নাই, এরকম যেসব কোশ্চেন, সেগুলোকে টাইপ বি বা টাইপ 2 কোশ্চেন বলা হয়। এইটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিং, ক্লাসিফাইড কোশ্চেন। এই তিন ধরনের কোশ্চেন হচ্ছে আমাদের টাইপ বি কোশ্চেন। ঠিক আছে, এখন এই কোশ্চেনগুলো দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে স্ক্যানিং এর মাধ্যমে, আর একটা হচ্ছে স্কিম রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, স্কিমিং আর স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট জিনিসকে
না পড়ে খুঁজে বের করলেন, অ্যান্সার খুঁজে বের করলেন, আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি খুঁজে বের করলেন। এই যে যে টাইপ অন কোশ্চেন, এই টাইপ অন কোশ্চেন সবই এই স্ক্যানিং এর থ্রুতে করা যায়। আর এই যে যে কোশ্চেন, টাইপ টু কোশ্চেন, এটা স্কিম রিডের মাধ্যমে করা যায়। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন। এখন রিডিং এর বেসিকটা কি? রিডিং এর বেসিকটা কি? রিডিং এর বেসিক স্কিল কি, সেটা হচ্ছে আমরা ডিসকাস করব। আমরা কোশ্চেন সলভ করার আগে বা রিডিং এ ইমপ্রুভ করার আগে, কেমব্রিজ সলভ করার আগে আমাদের বেসিক রিডিং ইমপ্রুভ করে নিতে হবে। কারণ আমাদের বেসিক রিডিং ইমপ্রুভ করার ক্ষেত্রে কি কি জিনিস করতে হবে বা আমরা করব, স্টুডেন্টরা যে জিনিসটা ফেস করে এক্সাম ডেতে বা এক্সাম হলে বা কেমব্রিজ সলভ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিনিং করতে পারে না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কেমব্রিজ প্যাসেজ। প্যাসেজের মিনিং করতে পারে না, অর্থাৎ অ্যান্সারের লোকেশনে চলে যায় যে এই লাইনে অ্যান্সার আছে, কিন্তু অ্যান্সার নিতে পারে না। এটা একটা ইস্যু। কেন পারে না? অর্থ বুঝে না, অর্থাৎ মিনিং। এখন এই অর্থ না বোঝার দুইটা কারণ আছে। একটা হচ্ছে ভোকাব রেঞ্জ কম, আর একটা কারণ হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে না। কেন? এখানে কমপ্লেক্স স্ট্রাকচার থাকে। এখানে কমপ্লেক্স স্ট্রাকচার মিন্স হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব কিছু থাকে। ঠিক আছে, বড় ধরনের সেন্টেন্স স্ট্রাকচার থাকে। এখন এই যে যে কমপ্লেক্স স্ট্রাকচার, এই কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে ইসেনশিয়াল ইনফরমেশন, অর্থাৎ ইসেনশিয়াল ক্লজ অ্যান্ড নন ইসেনশিয়াল ক্লজের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। লাইক হুইচ দিয়ে কানেক্টেড যেসব ইনফরমেশন প্রোভাইড করে এটা নন ইসেনশিয়াল। এটা সাবজেক্ট যে নাউন, এটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য হুইচ দিয়ে কানেক্ট করা হয়। ইউ ক্যান, ইউ মে স্কিপ দিস হুইচ ক্লজ। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড দ্যাট দিয়ে কানেক্টেড যে সেন্টেন্সটা, ক্লজটা, দ্যাট সবসময় ইসেনশিয়াল ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করে। প্রিভিয়াস যে সেন্টেন্স থাকে তার ইম্পর্টেন্ট ইস্যুটা দ্যাট ক্লোজে কানেক্টেড থাকে। তো আপনি দ্যাট ক্লোজের ওই পার্টটা স্কিপ করতে পারবেন না। তো এরকম যে ইস্যুগুলা আছে, অর্থাৎ আমাদের যে কানেক্টরস, এই কানেক্টরসের ব্যবহারগুলা সঠিকভাবে, এইগুলা স্টুডেন্টরা পারে না, ঠিকভাবে নিতে পারে না, যে কারণে কেমব্রিজ বুঝে না। আমাদের রিডিং সব থেকে সহজ। কেন সব থেকে সহজ? এখানে আপনার সামনে প্যাসেজ আছে, এখানে আপনার সামনে কোশ্চেন দিয়ে আছে। ইওর রেসপন্সিবিলিটি টু কানেক্ট দেম। এটা তো রকেট সায়েন্স না। এটা হচ্ছে আপনার সামনে কোশ্চেন দেওয়া রয়েছে, আপনার সামনে উত্তর দেওয়া আছে, আপনাকে জাস্ট এর সাথে কানেক্ট করাই দিতে হবে। এখানে রকেট সায়েন্স নাই, এখানে এআই এর ইউজ নাই, ফাংশন নাই। তো এই যে যে কানেকশন, এই কানেকশনের জন্য আমাদের কি অর্থ বুঝতে হবে। সো আমাদের রিডিং এর মেইন ফোকাস হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, কোর মিনিং, মেইন আইডিয়া অফ এ সেন্টেন্স। এটা আমরা শিখবো যে একটা সেন্টেন্সের কোর মিনিং বা মেইন আইডিয়া কিভাবে নিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড যে ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, পুওর টাইম ম্যানেজমেন্ট রিডিং এর ক্ষেত্রে। কেন পুওর টাইম ম্যানেজমেন্ট? পুওর টাইম ম্যানেজমেন্টের কারণ হচ্ছে আমাদের রিডিং পড়ার কোনো হ্যাবিটই নাই, অর্থাৎ আমরা পড়ি না, আমরা শেষ কবে রিডিং পড়ছি আমরা জানি না। আমাদের রিডিং পড়ার অভ্যাস নাই। ঠিক আছে, যে আমাদের রিডিং পড়তে হবে। কেন রিডিং পড়তে হবে? আমাদের স্পিড আপ করার জন্য একটা ইস্যু।
টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের রিডিং পড়তে হবে, বিভিন্ন টপিকের উপর রিডিং পড়তে হবে। এখন এই যে যে পড়া, ধরলাম এই যে যে রিডিং পড়েন অনেকে, কিন্তু এই পড়ার পরেও তাদের টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করে না। কেন ইমপ্রুভ করে না? কারণ হচ্ছে কোনো রিডিং স্ট্র্যাটেজি নাই, অর্থাৎ একজন গুড রিডার কিভাবে পড়ে সেই সম্বন্ধে কোনো ধারণাই নাই, যে কিভাবে একজন ভালো রিডার পড়ে বা হচ্ছে যে সময়গুলা বাঁচায়, এই সম্বন্ধে কোনোদিন চিন্তাও করে না যে আমি কিভাবে আমার রিডিং এর টাইমটা রিডিউস করে আনবো, খুব দ্রুত প্যাসেজটা পড়বো এবং কোশ্চেন সলভ করব। তো রিডিং এর ক্ষেত্রে যে ভুলগুলা, এই যে টাইম ম্যানেজমেন্ট, পুয়ার টাইম ম্যানেজমেন্ট, এখানে হয় কি, স্টুডেন্টরা যখন শুরু করে তখন হচ্ছে যে সে এই রিডিং পড়ার ক্ষেত্রে ওয়ার্ড বাই ওয়ার্ডের দিকে ফোকাস করে, আই কন্টাক্ট করে কি এক একটা ওয়ার্ডের দিকে, এক একটা ওয়ার্ডের দিকে, এক একটা ওয়ার্ডের দিকে ফোকাস করে। আপনি এক একটা ওয়ার্ডের দিকে যখন ফোকাস করবেন, আপনার এই যে যে কেমব্রিজের 3টা প্যাসেজ থাকবে, এই 3টা প্যাসেজ পড়তে আপনাকে 1 ঘন্টা না, আপনাকে 3 ঘন্টা দিলেও আপনি এই প্যাসেজ শেষ করে আসতে পারবেন না। ঠিক আছে? সো প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে যে ওয়ার্ডের দিকে ফোকাস করে, ওয়ার্ড বাই ওয়ার্ড যাওয়ার চেষ্টা করে। এটা রং অ্যাপ্রোচ। ট্রেন ইওর আইস টু মিনিমাইজ ফ্যাক্সিয়েশন মিন্স হচ্ছে যে আপনি এই যে যে আপনার ফ্যাক্সিয়েশন, এই যে একবারে হচ্ছে যে কয়টা ওয়ার্ড দেখবেন এটাকে ফ্যাক্সিয়েশন বলে। এইটা হচ্ছে যে আপনি কতগুলা ওয়ার্ড একবারে দেখতে পারেন। প্রথম দিকে হচ্ছে যে আপনি 3টা করে দেখেন, আস্তে আস্তে ইমপ্রুভ করেন। ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে যে আপনার, আমরা যে পড়ি এটা কি দিয়ে পড়ি? আমাদের চোখ দিয়ে পড়ি। এখন এই যে যে ভিশন, ভিশনটাকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে ভিশনটা ইমপ্রুভ করতে হবে? আস্তে আস্তে আমাদের আইকে ট্রেন করতে হবে যে একটা সেন্টেন্সের শুরু এবং শেষ, এই দুইটার মাঝে একবার চোখেই আমাদের হবে, মানে ওয়ার্ডের দিকে আমরা একবারই তাকায় এটাকে কাভার করতে পারবো একটা সেন্টেন্সকে একটা ভিশনেই। অর্থাৎ আমরা যদি এক্সপ্যান্ড করি, আমাদের পেরিফেরাল ভিশনটাকে এক্সপ্যান্ড করি, তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা একটা সেন্টেন্সকে কাভার করতে পারবো। তাহলে কি আমরা এই যে যে ওয়ার্ড বাই ওয়ার্ড যাইতাম, সেটা আমাদের রিডিউস হয়ে যাচ্ছে, আমাদের সময় সেভ হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এ গুড রিডার, একজন ভালো যে পাঠক, তার আই ভিশন, প্যারিফেরাল ভিশনটা প্রথম একটা সেন্টেন্সের প্রথম এবং লাস্টে থাকে, মানে এর মাঝে সে কিন্তু আর তার ভিশনটাকে চেঞ্জ করে না। এই এক এক ভিশনেই সে পুরাটা পড়তে পারে। ঠিক আছে? এটা আমাদের ট্রেন করতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে মিনিং নেয়ার ক্ষেত্রে, এই যে যে আমরা ভিশন বা মিনিং নেয়ার ক্ষেত্রে কেমব্রিজ আন্ডারস্ট্যান্ড করতে পারি না, এই ক্ষেত্রে হচ্ছে যে কেমব্রিজে হচ্ছে যে অনেক বড় বড় সেন্টেন্স থাকে, অনেক বড় বড় সেন্টেন্স থাকে। তো এই মাথার থেকে যখন আপনি পড়া শুরু করলেন, এই মাথায় আসার পরে এই মাথায় কি পড়ছেন, এই মাথায় আসলে ভুলে যাবেন। সো আপনি ইউজ করতে পারেন চাঙ্কিং টেকনিক। চাঙ্কিং টেকনিক মিন্স হচ্ছে যে আপনি ভেঙে ভেঙে অর্থ নেন, প্রথমে যতটুকু নিলেন ওইটুকুর অর্থ নেন, দেন তারপরে লাস্টে আপনি ওভারঅল মিনিংটা নেন। তাহলে দেখবেন যে হচ্ছে যে কিছু ওয়ার্ড আননোন থাকে, তারপরেও হচ্ছে যে আপনি এই সেন্টেন্সটার একটা কোর মিনিং, কাছাকাছি একটা কোর মিনিং নিয়ে নিতে পারেন। সো আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। এরপরে আসেন হচ্ছে যে আমরা যে প্র্যাকটিস করি রিডিং এর ক্ষেত্রে, এই রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিভাবে, ধরেন একটা প্যাসেজ পড়বো, একটা প্যাসেজ বা একটা আর্টিকেল কিভাবে পড়তে হয় এই রুলস গুলাই জানি না। কেমব্রিজ যখন পড়তে যায় তখন সেই কেমব্রিজ পড়ার নিয়মই জানে না, অর্থাৎ একটা প্যাসেজ কিভাবে পড়তে হয় এই প্যাসেজ সম্বন্ধে পড়ার নিয়মই জানে না। এটা কেমব্রিজের প্যাসেজে একটা হেডিং থাকে, একটা সাব হেডিং থাকে মাঝে মাঝে, সব সময় সাব হেডিং থাকে না।
এখন এই যে যে হেডিংটা, এই হেডিংটা হচ্ছে যে পুরা প্যাসেজের সামারি। এখন এই হেডিংটা না বুঝেই সে হচ্ছে যে ব্লাইন্ডলি এইটার মধ্যে ঝাঁপ দেয়। ঠিক আছে, এটা করা যাবে না। আমরা যদি হেডিংটাই বুঝে যাই, তাহলে আমাদের এই যে যে প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে না গিয়েও আমাদের প্যাসেজ সম্বন্ধে একটা ওভারঅল ধারণা চলে আসে। ঠিক আছে, সো আমাদের হচ্ছে যে এই যে যে প্রিভিউইং বা স্কিমিং, এটা সম্বন্ধে ধারণা নিতে হবে। অর্থাৎ একটা প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ যখন পড়ি, একটা প্যারাগ্রাফের তো একটা প্যারাগ্রাফের কোর মিনিং, একটা সিঙ্গেল মিনিং থাকে। একটা প্যারাগ্রাফের আইডিয়া, একটা প্যারাগ্রাফে একাধিক আইডিয়া থাকে না। একটা প্যারাগ্রাফের যে রুলস বা স্ট্যান্ডার্ড, একটা প্যারাগ্রাফের আইডিয়া শুড বি অন। সো একটা প্যারাগ্রাফের আইডিয়া একটাই থাকে, এবং এই আইডিয়াটা থাকে কোথায়? টপিক সেন্টেন্সটার মাঝে। এখন হচ্ছে যে আমরা এই যে যে আমাদের স্কিম রিড মিনস হচ্ছে যে দ্রুত পড়ে একটা ওভারঅল ধারণা নিয়ে প্যারাগ্রাফ সম্বন্ধে। এই যে যে ওভারঅল ধারণা নিয়ে শিখা, এটাও হচ্ছে যে আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? আমাদের হচ্ছে যে এই যে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে এই যে যে স্কিমিং রিডিংটা লাগবে, অবশ্যই লাগবে। বা হচ্ছে যে এই যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে যেটা বলা হয়। তো একটা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়া, অর্থাৎ একটা প্যারাগ্রাফ কি শো করতে চাচ্ছে, ওর মেইন থিম কি, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কারণ একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া সব সময় একটাই থাকে। ওই আইডিয়াকে সাপোর্টিভ এক্সাম্পল প্রোভাইড করে বা সাপোর্টিভ লাইন দিয়ে শো করে। সো এই জিনিসগুলা প্র্যাকটিস করব আমরা। দেন আমাদের হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ধরে পড়ার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে প্র্যাকটিস করব। এটা আমি নিজে করাবো। কেউ যদি সেলফ প্রিপারেশনের জন্য যান, সে এই এই জিনিসগুলা নিজে বাসায় অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে রাইটিং মডিউল। রাইটিং মডিউলে হচ্ছে যে ভয়াবহ অবস্থা। কেন ভয়াবহ অবস্থা? কারণ হচ্ছে যে এই রাইটিং মডিউল সম্বন্ধে আমাদের স্টুডেন্টদের তো ধারণা থাকে না। অনেক অনেক কি বলতে চাচ্ছি বুঝছেন, অনেকেরও ধারণা থাকে না। স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেক নাম না কই, অন রেকর্ড আছে, অনেকেরই ধারণা থাকে না। যে কারণে ভুলভাল হচ্ছে যে বোঝায়, স্টুডেন্টরা ভুলভাল লিখে এবং মার্কস পায় না। ঠিক আছে, রাইটিংয়ে এবং স্পিকিংয়ে এই যে এই দুইটাই তো আমাদের কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। অর্থাৎ আপনি হইলে হিরো, না হইলে জিরো। এখানে কোনো নেগেটিভ মার্কস নাই বা পার্শিয়াল মার্কিং নাই। ঠিক আছে, এখানে আপনাকে অ্যাসেস করার কোনো এক্সামিনার নাই। মিনস হচ্ছে আপনার হইলে কিভাবে হইলো এটা জানার দরকার নাই। আপনি হচ্ছে উবু 10-20 দিয়ে কারেক্ট করছেন নাকি জাল বিছায় কারেক্ট করছেন। কারেন্ট জাল বিছায় অনেক স্টুডেন্ট আছে, এমসিকিউতে কারেন্ট জাল বিছায়, অর্থাৎ তিনটাই হচ্ছে, যদি তিনটা এমসিকিউ থাকে তিনটাই সি দিয়ে আসে। সি, সি কারেন্ট জাল, কারেন্ট জাল বিছাই দিয়ে আসে। পরে বাসায় এসে দেখে যে তিনটায় একটাও সি ছিল না। ঠিক আছে, অনেকে মনে করে যে তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটাই তো সি থাকবে, কিন্তু দেখা গেল বাসায় এসে অ্যান্সার দেখলো তিনটার একটাও সি নাই। ঠিক আছে, তখন মাঠে মারা, মানে জাল, কারেন্ট জাল প্রশাসন গ্রেপ্তার করছে। এই দুইটা জায়গায় কিভাবে হইলো এটা কোশ্চেন আপনাকে কেউ করবে না, কিন্তু পরের দুই জায়গা থেকে মার্ক আনতে হলে আপনাকে বলে কয়ে আনতে হবে। ঠিক আছে, বলে কয়ে আনতে হবে মিন্স হচ্ছে যে এই যে রাইটিংটা, স্পেশালি রাইটিংটা, রাইটিংটার মার্কসটা আপনাকে অবশ্যই বলে আনতে হবে। স্পিকিং এ মার্কস তোলা বেশ
সহজ কাজ, কিন্তু রাইটিং এ মার্কস তোলা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ আমরা এটা, এই স্পিকিং মডিউলটা ঠিকভাবে বুঝি না, এটার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলা বুঝি না, লিখাটা বুঝি না, লিখার প্র্যাকটিসটা করি না। ঠিক আছে, অ্যাসেসও করি না, নিজেকে এভালুয়েট করি না, যে কারণে আমাদের রাইটিংয়ে ভুল হয়। ঠিক আছে, মার্কস পাই না। রাইটিং সেকশনটাকে যদি আমরা, রাইটিং মডিউলটাকে যদি ব্রেকডাউন করি, এখানে দুইটা টাস্ক। টাস্ক ওয়ান, টাস্ক টু, এই দুইটা টাস্ক। এখানে টাস্ক ওয়ানে হচ্ছে যে আমাদের থাকে হচ্ছে গ্রাফ চার্ট, অর্থাৎ এখানে হচ্ছে যে কোশ্চেনটা থাকে রাইট এ সামারি, রাইট এ সামারি অ্যাট লিস্ট 150 ওয়ার্ড, রাইট এ সামারি। রাইট এ সামারি একাডেমিকের জন্য বলতেছি, জিটির কথা বলতেছি না। রাইট এ সামারি অ্যাট লিস্ট 150 ওয়ার্ড। এখন সামারি কি থেকে লিখতে হবে? ডিপিক পিকচার ডায়াগ্রাম, অর্থাৎ এখানে 7 ধরনের ফটো থাকবে বা ডায়াগ্রাম থাকবে বা চিত্র থাকবে, 7 ধরনের। এটা থাকবে লাইন গ্রাফ, থাকতে পারে বার, পাই, প্রসেস, টেবিল, ম্যাপ অ্যান্ড কম্বাইন মিক্সচার চার্ট, যে কোনো দুইটা নিয়ে মিক্সচার চার্ট, মিক্সচার চার্ট। এই 7 ধরনের কোশ্চেন এখানে সাধারণত আসে। এখন এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে, এই যে যে এখানের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই দুইটার জন্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এখানে হচ্ছে রাইটিং টাস্ক টু, এটা হচ্ছে এসে, রাইটে এসে। এখানে 5 ধরনের এসে টাইপস আসে, হচ্ছে অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, প্রবলেম সলিউশন এসে, টু পার্ট কোশ্চেন আর ডিরেক্ট কোশ্চেন এসে। এই 5 ধরনের, এবং এদের সাব ক্যাটাগরি মিলে 7-8 ধরনের এসে এখানে আসে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট লিস্ট 250 ওয়ার্ড, অ্যাট লিস্ট 250 ওয়ার্ড। ঠিক আছে, অ্যাট লিস্ট 250 ওয়ার্ড। এটার মার্কস হচ্ছে 67%। টোটাল যে মার্কিং, টোটাল মার্কিং রাইটিং মডিউলের জন্য যে টোটাল মার্কিং, এটা যদি 100 হয়, 100-এর 67% মার্কস হচ্ছে এই রাইটিং টাস্ক টুতে, অ্যান্ড 33% মার্কস হচ্ছে আমাদের রাইটিং পার্ট টাস্ক ওয়ানে। ঠিক আছে, এটা হচ্ছে যে ইনিশিয়াল কথাবার্তা, এই কথাবার্তা সবাই জানে। ঠিক আছে, এটা সবাই জানে। এখন যে জিনিসটা মেনটেন করতে পারে না, সেটা হচ্ছে এদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। সৈকত, রাইটিং, রাইটিং পার্টে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এই দুইটার জন্য 3টা কমন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে সিসি, সেকেন্ড এলআর, ফোর্থ হচ্ছে জিআরএ।
অর্থাৎ রাইটিং মডিউলের জন্য 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। চারটা, 3টা সবার জন্য সমান, অর্থাৎ টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য সমান। প্রথমটা হচ্ছে যে একটু ভিন্ন, সেটা হচ্ছে টাস্ক 1 এর জন্য টিএ অর্থাৎ টাস্ক অ্যাচিভমেন্ট, এবং টাস্ক 2 এর জন্য টাস্ক রেসপন্স, টিআর। এখন এই যে যে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড জিআরএ, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এই জিনিসগুলোর মধ্যে এক্সামিনার কি দেখতে চায় সেটা আমরা জানি না। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি না। প্রথম যদি হচ্ছে যে আমরা ফোকাস করি এই যে টিআর এবং টাস্ক রেসপন্স অর টাস্ক অ্যাচিভমেন্ট, এই দুইটার ক্ষেত্রে প্রত্যেকটা ইকুয়াল মার্কস, 25%, 25% করে। অর্থাৎ কোনো একটা যদি আপনি শো করতে ব্যর্থ হন, ওই 25% রিডিউস হয়ে যাবে আপনার থেকে। সো আপনার এখানে 25%, 25% করে থাকবে। তো এখানে এই যে টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট, এটা দিয়ে ধরেন প্রথমেই টাস্ক 1 এর কথা বলি। টাস্ক অ্যাচিভমেন্ট, এখানে তো হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লিখতে হবে। এই যে যে টাস্ক অ্যাচিভমেন্ট, প্রথম যে জিনিসটা ফোকাস করা হয়, আপনি এই যে 150 ওয়ার্ড কাভার করতে পারছেন কিনা, একটা ইস্যু। সেকেন্ড ইস্যু যে হচ্ছে যে আপনার আইডিয়া অর্গানাইজেশন ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, আপনি হচ্ছে যে ফুল যে টাস্ক রেসপন্সটা আছে, অর্থাৎ টাস্ক 1টা আছে, ওখানে যে চিত্র আছে, এখানের মেইন যে ফিচার্সগুলা, এই ফিচার্সগুলা অ্যাড করছেন কিনা, ক্লিয়ার ওভারভিউটা আছে কিনা। অর্থাৎ এই যে যে টাস্ক অ্যাচিভমেন্ট, এখানে যে জিনিস দেখা হয় অ্যাটলিস্ট 150 ওয়ার্ড আছে কিনা, আপনি ফুল টাস্কটাকে কাভার করছেন কিনা, ক্লিয়ার ওভারভিউ আছে কিনা, ইন্ট্রোডাকশনটার প্যারাফ্রেজিংটা ঠিক হয়েছে কিনা, এই জিনিসগুলা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টে দেখা হয়। ঠিক আছে, এটা আপনার প্রথম কাজ। ঠিক আছে, এখন স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে যে সব পার্ট পুরা, মানে এখানে আমাদের বলা থাকে যে টাস্ক ওয়ানে মেনশন দা মেইন ফিচার্স। এখন স্টুডেন্ট হচ্ছে পিকচার দেখে সবগুলা জিনিসকেই ডেসক্রাইব বা ইলাস্ট্রেট করতে যায়, কিন্তু এখানে তো হচ্ছে যে আপনাকে মেইন ফিচার মেনশন করতে বলছে। মেইন ফিচার্স অ্যান্ড জেনারেল ফিচার্স, এই দুইটা জিনিস কিন্তু কোয়াইট ডিফারেন্ট। আপনাকে মেইন ফিচার্স অ্যাড করতে হবে, আপনাকে সব কিছু অ্যাড করতে হবে না। স্টুডেন্টরা এই ভুলটা করে এখানে, যে টাস্কনে চিত্রে যা দেখে সব অ্যাড করে, সব অ্যাড করে, বা হচ্ছে যে সে মেইন ফিচারটাকে আইডেন্টিফাই করতে পারে না। একটা চিত্রের মেইন ফিচার্সটা কি সেইটাকে আইডেন্টিফাই করতে পারে না। যে রেজাল্ট দে প্রোভাইড অল দ্য ফটোস অ্যান্ড ডিসক্রাইব দেম অ্যান্ড গেট এ পুয়ার ব্যান্ড স্কোর। সো এই যে যে টাস্ক অ্যাচিভমেন্ট, এটা আমাদের বুঝতে হবে যে এটা কেন দেয়া হচ্ছে, এখানের 25% মার্কস কিসের উপর ভিত্তি করে দেয়া হয়। এখন আরেকটা ভুল হচ্ছে যে এই যে যে ক্লিয়ার ওভারভিউ, এই ওভারভিউটা প্রোভাইড করতে পারে না, ওভারভিউটা ক্লিয়ার থাকে না। রাইটিং টাস্ক 1 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এ ক্লিয়ার ওভারভিউ। তো এই যে যে ক্লিয়ার ওভারভিউ, এটা কেউ লিখতে পারে না। কিভাবে লিখবে, কোন কোন ডায়াগ্রামের বা কোন ডিপিক পিকচারের জন্য কি ধরনের ওভারভিউ হবে, এটা সম্বন্ধে নলেজ নাই। সো ভালো রাইটিং করতে পারে না। এখন যদি আসি এই যেখানে 25 টাস্ক রেসপন্সের ক্ষেত্রে, টাস্ক রেসপন্সের ক্ষেত্রে কি কি দেখা হয়। টাস্ক রেসপন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট
250 ওয়ার্ড কভার করতে পারছেন কিনা, আপনি ফুললি কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে পারছেন কিনা, অর্থাৎ আপনার কোশ্চেন, যে কোশ্চেনটা দেয়া হয় এখানের কোশ্চেনটা সম্পূর্ণভাবে আপনি কাভার করতে পারছেন কিনা। ঠিক আছে, এখানে অপিনিয়ন চাইলে অপিনিয়ন দিচ্ছেন কিনা, ঠিক আছে, অপিনিয়ন প্রোভাইড করতেছেন কিনা, এখানে নেগেটিভ পজিটিভ জিনিসগুলো আপনি টাচ করতেছেন কিনা, এই জিনিসটা দেখা হয়। ঠিক আছে, আপনি হচ্ছে যে রিলিভেন্ট ইনফরমেশন অ্যাড করতেছেন কিনা, অর্থাৎ আপনার অপ্রয়োজনীয় জিনিস আপনি অ্যাড করতেছেন কিনা, আপনার ইন্ট্রোডাকশনের একটা স্ট্রং থিসিস স্টেটমেন্ট আছে কিনা, একটা স্ট্রং থিসিস স্টেটমেন্ট আছে কিনা, এই টাস্ক রেসপন্সে দেখা হয় যে আপনার যে টাস্ক রেসপন্সের যে 25% মার্কস, এটা আপনি পাওয়ার জন্য এই যে একটা স্ট্রং থিসিস আছে কিনা। ঠিক আছে, আপনার এসের মধ্যে হচ্ছে যে আইডিয়াগুলা ফুললি ডেভেলপড কিনা, আইডিয়াগুলাকে হচ্ছে যে আপনি সাপোর্ট করার জন্য সাপোর্টিভ এক্সাম্পল এক্সাম্পল প্রোভাইড করতেছেন কিনা বা এক্সপ্লেইন করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলা এই 25%-এ দেখা হয়। এরপরে আসেন হচ্ছে এই এই জিনিসগুলা, এই তিনটা সবার জন্য সমান, সিসিএলআর অ্যান্ড জিআরএ, এই এই তিনটা সবার জন্য সমান। এই তিনটা কি দেখা হয়, এই তিনটায় দেখা হয় যে আপনি প্রথমেই যদি বলি হচ্ছে সিসি, কোহেরেন্স, কোহেশন অ্যান্ড কোহেরেন্স, এখানে হচ্ছে যে আপনার যে আইডিয়াটা, এই আইডিয়াটা হচ্ছে যে ক্লিয়ার কিনা, অর্থাৎ আপনি যে এসে দিচ্ছেন বা হচ্ছে যে রাইটিং টাস্ক ওয়ান লিখতেছেন, সিসি, সিসিতে হচ্ছে যে যে জিনিসগুলা দেখা হয় সেটা হচ্ছে যে আপনার আইডিয়াটা ক্লিয়ার কিনা, আইডিয়াটা ক্লিয়ার কিনা, যে আপনার আইডিয়া জেনারেশন বা অর্গানাইজেশন, আইডিয়ার অর্গানাইজেশন এটা ক্লিয়ার কিনা। সেকেন্ড, যেটা দেখা হয় কারেক্ট প্যারাগ্রাফিং, অর্থাৎ টাস্ক ওয়ানের যে প্যারাগ্রাফিং এবং টাস্ক টু এর যে প্যারাগ্রাফিং, এটা ঠিকভাবে হচ্ছে যে আপনি প্যারাগ্রাফিংটা করতেছেন কিনা। থার্ড, যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে লজিক্যাল প্রোগ্রেশন, অর্থাৎ আপনার যে আইডিয়াটা এটা ক্রমান্বয়ে যে বৃদ্ধি, মানে একটা আইডিয়া থেকে আর একটা আইডিয়ায় আপনি শিফট করতেছেন, এই শিফটিংটা লজিক্যাল ওয়েতে শিফটিং হচ্ছে কিনা, আপনি ইলজিক্যাল ওয়েতে শিফট করতেছেন কিনা, বা হুট করে একটা আইডিয়া থেকে অন্য আইডিয়ায় চলে যাচ্ছেন কিনা, বা হচ্ছে যে আপনি যে আইডিয়া প্রোভাইড করতেছেন ওই আইডিয়া কে সাপোর্ট করার জন্য এক্সাম্পলটা কি প্রোভাইড, যে প্রোভাইড করতেছেন এক্সাম্পল, এটা কি হচ্ছে যে আপনার আইডিয়াকে সাপোর্ট করে কিনা, এই জিনিসগুলা দেখা হয়। আপনি হচ্ছে যে এখানে কত পারফেক্টলি শিফটিংটা করতেছেন আইডিয়ার মধ্যে, প্যারাগ্রাফিং এর মধ্যে, সেন্টেন্স টু নেক্সট সেন্টেন্স, এটার মধ্যে শিফটিংটা কত ভালোভাবে করতেছেন, অর্থাৎ আপনি কত ভালোভাবে হচ্ছে যে কোহেসিভ ডিভাইসগুলা ইউজ করতেছেন, কোহেসিভ ডিভাইস মিন্স কানেক্টর গুলা কত ভালোভাবে ইউজ করতেছেন সেটা দেখা হয়। যদি এটা আপনি ভালোভাবে করতে পারেন, এটা হচ্ছে যে আপনার এই সিসি মার্কস পেয়ে যাবেন। ঠিক আছে, ফোর্থ যে জিনিসটা দেখা হয়, ফোর্থ যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে আমাদের জিআরএ, 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 সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি মিনস হচ্ছে কি, আপনি
রাইটিং এর ক্ষেত্রে আমি এই যে অনেকেই চলে যাচ্ছে, যে কারণে হচ্ছে সংক্ষিপ্ত করে দিচ্ছি, ডিটেলস আর বলতেছি না। এখানে হচ্ছে যে ফোর্থ নাম্বারে হচ্ছে জিআরএ তে হচ্ছে যে আপনার দেখা সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, অর্থাৎ আহ, আপনি ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারতেছেন কিনা। ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার মিনস হচ্ছে যে আপনি সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ ক্লজেস ইউজ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে দেখা হয় পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা। আপনার এখানে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, পাংচুয়েশন, এটা প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা, এটা আপনার এইখানে দেখা হয়। সো এগুলা যদি পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি এখানে 25% মার্কস পাবেন। ঠিক আছে। আমাদের স্পিকিং মডিউলটা বাকি আছে, এটা কালকের ক্লাসের, আমাদের কালকে শিডিউল ক্লাস শুরু হয়ে যাবে। আমরা কালকে শিডিউল ক্লাসে স্পিকিং মডিউলের ইস্যুটা দেখাই দিব, এবং হোম টাস্ক এবং বেসিক কি দিয়ে শুরু করব, গ্রামার, রিডিং, আর্টিকেল কিভাবে পড়বো, কিভাবে আর্টিকেলগুলা পড়তে হয়, এই জিনিসগুলা কালকের ক্লাসে আমরা দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।